আরএমএস টাইটানিক জাহাজ সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার ঠিক 2 ঘন্টা পূর্বে আশেপাশের জাহাজগুলিকে একটি ডিস্ট্রেস সিগন্যাল পাঠায়। এই সিগন্যালে টাইটানিক ডোবার এক্স্যাক্ট লোকেশন রয়েছে। টাইটানিকের লোকেশনের এই সিগন্যালটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ডিস্ট্রেস সিগন্যাল পাওয়া মাত্রই সবথেকে কাছে থাকা জাহাজ আরএমএস কার্পেথিয়া দ্রুত টাইটানিকের লোকেশনের কাছে এসে পৌঁছায় আর বেঁচে থাকা যাত্রীদের লাইফ বোট থেকে জাহাজে তুলে নেয়। এখন আপনি হয়তো ভাবতে পারেন টাইটানিকের সঠিক লোকেশনকে আর যাত্রীদের লাইফ বোটকে খুঁজে বের করা যেমন সহজ বিষয় ছিল, তেমনি ওই স্পটের আশেপাশে টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্ধারের সন্ধান চালালেই তো সহজেই টাইটানিককে খুঁজে পাওয়া যাবে। কিন্তু বন্ধু, আপনার এই ধারণা ভুল। জাহাজের ধ্বংসকে খুঁজে বের করা এমন এক ধাঁধা ছিল যাকে সমাধান করার জন্য কয়েক দশক ধরে খোঁজ চালাতে হয় আর প্রযুক্তির উন্নতির জন্য অপেক্ষা করতে হয়। টাইটানিকের লাস্ট রেকর্ডেড লোকেশনকে জানা মাত্রই অগণিত এক্সপ্লোরার কম্পিটিশন শুরু করে দেয় যে কে সবার প্রথমে জাহাজটিকে উপরে তুলবে। অনেকে আজব আজব আইডিয়া শেয়ার করে। অনেক কোম্পানি বলে বড় বড় ইনফ্লেটেবল বেলুনের সাহায্যে টাইটানিককে সারফেসে তোলা হবে। আবার অনেকে জানায় জাহাজের মেটালে পাওয়ারফুল ম্যাগনেট লাগিয়ে জাহাজটিকে উপরে তোলা হবে। কিন্তু তারা কেউই ফোকাস করেনি জাহাজটি সমুদ্রের নিচে কোন লোকেশনে পড়ে আছে। যখন কোনো জিনিস সমুদ্রের গভীরে যায়, ধীরে ধীরে সমুদ্রের স্রোত ওই বস্তুটিকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। আর টাইটানিক জাহাজ সমুদ্রের নিচে 12,400 ফিট গভীরে পড়ে আছে। আর এতটা নিচে পৌঁছাতে গিয়ে সমুদ্রের স্রোত তাকে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। 1912 সালের দিকে টেকনোলজি অতটা অ্যাডভান্স ছিল না, প্লাস সমুদ্রের 2 কিলোমিটার নিচে জলের চাপও অনেক বেশি, এতটাই বেশি যে 1 সেকেন্ডের মধ্যে ব্যক্তির দেহকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবে। 1 বছর পূর্বে ঘটা টাইটান সাবমেরিনের দুর্ঘটনা এর একটা বেস্ট উদাহরণ। কিন্তু তারপরেও কিছু ডাইভার জলে নেমে টাইটানিককে খোঁজার অভিযান চালায়, কিন্তু তারা জলের প্রেশারকে বুঝতে পেরে আবার ফিরে আসে। এরপর প্রায় 40 বছর কেটে যায় আর এরই মধ্যে দুটো বিশ্বযুদ্ধ ঘটে যায়। আর এই যুদ্ধই বয়ে নিয়ে আসে প্রযুক্তিগত অগ্রগতি, যেমন সাবমেরিন, সোনার টেকনোলজি। আর এই টেকনোলজির সাহায্যে শুরু হয় টাইটানিককে খোঁজার সিরিয়াস প্রচেষ্টা। 1953 সালে রিডসন বিসলি লিমিটেড কোম্পানি, যার কাজই ছিল সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ আর তার ধ্বংসাবশেষকে খুঁজে বের করা। এই কোম্পানিটি টাইটানিকের ধ্বংসাবশেষকে খোঁজার জন্য অভিযান চালু করে। এই কোম্পানিটি রেকর্ডেড লোকেশনের অনেক বড় রেডিয়াস জুড়ে টাইটানিকের খোঁজ চালু করে। এর জন্য কোম্পানি সমুদ্রের নিচে রিপোর্টেড লোকেশনের আশেপাশে অনেকগুলি ডাইনামাইট ছোড়া শুরু করে আর এই বিস্ফোরকগুলি সমুদ্রের নিচে ইকো তৈরি করে। আর সোনার টেকনোলজির সাহায্যে অ্যানোমালিস খোঁজার চেষ্টা করে। সোনার এমন এক টেকনোলজি যার সাহায্যে প্রথমে সমুদ্রের নিচে সাউন্ড ওয়েভ রিলিজ করা হয়, এরপর একটি ডিভাইসের সাহায্যে ওই সাউন্ডের রিডিং নেওয়া হয়। সাউন্ড ওয়েভ সমুদ্রের নিচে গিয়ে তলদেশের সঙ্গে ধাক্কা লেগে আবার উপরে ফিরে আসে। কিন্তু যদি সমুদ্রের তলদেশে কোনো জায়গা উঁচু থাকে তাহলে সেখানে ধাক্কা লেগে সাউন্ড ওয়েভটি ডিভাইসে আগে পৌঁছে যায়। সমুদ্রের নিচের যেই পয়েন্টগুলি উঁচু থাকে তাকে অ্যানোমালিস বলা হয়ে থাকে। এর অর্থ সেখানে কিছু রয়েছে। এরপর ওই অ্যানোমালিসের ইমেজ তৈরি করে অনুমান করা হয় সমুদ্রের নিচে কিছুর অস্তিত্ব রয়েছে। যদি এভিডেন্স স্ট্রং হয় তাহলে নেক্সট স্টেপ নেওয়া হয়। এই কোম্পানিটি যখন সোনার টেকনোলজি ইউজ করে তারা সেখানে কোনো টাইটানিকের ক্লু খুঁজে পায়নি। বেসিক্যালি এই সোনারটি ছিল এয়ারলি ভার্সন টেকনোলজি, তাই এটা অতটা অ্যাডভান্স ছিল না। এরপর প্রায় 24 বছর কেটে যায় আর সময় আসে 1977 সাল। মারিন জিওলজিস্ট রবার্ট ব্লাডের বহুদিনের স্বপ্ন ছিল সে টাইটানিককে খুঁজে বের করবে। এই সময় সে উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশন কোম্পানিতে কাজ করত। আর এই কোম্পানি একটি অবিশ্বাস্য টুল আবিষ্কার করে যার সাহায্যে সমুদ্রের তলদেশে ম্যাপিং করতে পারবে। আর রবার্ট ব্লাডের জব ছিল এই অ্যাডভান্স ইকুইপমেন্টটিকে টেস্ট করা, কিন্তু তার মেন গোল ছিল টাইটানিকের ধ্বংসাবশেষকে খুঁজে বের করা। তার জাহাজের এক সাইডে একটা গর্ত রয়েছে আর এই গর্তের মধ্যে 1000 ফিটের একটি লং পাইপের টুলটিকে অ্যাটাচ করে ব্লাড টাইটানিককে খোঁজা শুরু করে। সে এর সঙ্গে একটি ক্যামেরাও অ্যাটাচ করে দেয় যাতে সমুদ্রের ফ্লোর ম্যাপিং করার সাথে সাথে টাইটানিকের ইমেজও নিতে পারবে। যখন সে এই টুলটির সাহায্যে টাইটানিকের লোকেশনের আশেপাশে এক্সপেডিশন চালাতে যায়, হঠাৎ পাইপটি ভেঙে যায় আর বহুমূল্যের অ্যাডভান্স ইকুইপমেন্টটি সমুদ্রের তলায় তলিয়ে যায়। এই দুর্ঘটনায় ব্লাড যেমন লজ্জিত আর হতাশ হয়, তেমনি কোম্পানির বহুমূল্যের যন্ত্র নষ্ট হয়। এরপর বহু বছর কেটে যায়, সেই সাথে টেকনোলজিও অনেক অ্যাডভান্স হয়। তারপরেও টাইটানিককে সার্চ করা ছিল ব্যয়বহুল। এই কারণে খুব কমই মানুষ এর সার্চের জন্য ফান্ডিং দিতে ইচ্ছুক ছিল। ব্লাডের কাছে ইন্টারেস্ট আর বুদ্ধি দুটোই ছিল, কিন্তু তার কাছে অভাব ছিল অর্থের। কিন্তু একজন ব্যক্তি রয়েছে যার কাছে ইন্টারেস্ট আর পয়সা প্রচুর রয়েছে, কিন্তু শুভবুদ্ধির অভাব। টেক্সাসের অয়েল টাইকুন জ্যাক গ্রিম, যার কাছে রয়েছে অগণিত অর্থ। কিন্তু এই ব্যক্তিটি ছিল এতটাই অদ্ভুত যে সে তার আজব আর অকল্পনীয় টাইপের খোঁজের জন্য অফুরন্ত অর্থ ব্যয় করে। যেমন রকনেস মনস্টার, বিগফুটের খোঁজের জন্য সে স্পন্সর করেছিল। এখন তার দৃষ্টি পড়ে টাইটানিক খোঁজের অভিযানের উপর। গ্রিম সবার প্রথম কলম্বিয়া ইউনিভার্সিটিতে $3,30,000 অর্থ ডোনেট করে আর পরিবর্তে ওয়াইড সুইপ, যা নর্মাল সোনার থেকে অনেক অ্যাডভান্স, আর কিছু বিজ্ঞানী আর ইকুইপমেন্ট হায়ার করে। জ্যাক গ্রিমকে সব ধরনের সুবিধা আর সাপোর্ট দেওয়া হয়। কিন্তু 1980 সালে যখন সে বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে টাইটানিক খোঁজার অভিযানে বেরোতে যাবে, তখন সে এক আজব ঘটনা ঘটিয়ে বসে। গ্রিম তার সঙ্গে একটা বাঁদর নিয়ে আসে আর সে ওই বাঁদরের সামনে একটা ম্যাপ রেখে বলে বাঁদরটি যেখানে আগুন রাখবে টাইটানিকের ধ্বংসাবশেষ সেখানেই থাকবে। বিজ্ঞানীরা গ্রিমের এমন অদ্ভুত
সিদ্ধান্ত দেখে হতবাক, কিন্তু সে তার মাদকটিকে এক্সপিডিশনে নিয়ে যাওয়ার জন্য অবাধ্য ছিল। যদিও বিজ্ঞানীরা পরবর্তীতে অনেক কষ্টে তার মাইন্ডসেটকে চেঞ্জ করে। এরপর তারা টাইটানিকের খোঁজের সন্ধানে বেরোয়। জুলাই 1980 সালে সোনার আর ম্যাগনেটোমিটারের সাহায্যে মিশন চালু করা হয়। সোনার সিস্টেমের কাজ ছিল ওশেন ফুলারকে ম্যাপিং করা, আর ম্যাগনেটোমিটারের কাজ ছিল ওশেন ফুলারের উপর কোনো মেটালের উপস্থিতিকে শনাক্ত করা। প্রায় 3 সপ্তাহ ধরে 500 স্কয়ার কিলোমিটার এরিয়াকে স্ক্যান করা হয়, কিন্তু তারা টাইটানিকের কোনো হদিশ পায়নি। এরপর জ্যাক গ্রিম 1981 সালে আর 1983 সালে তার টিমের সঙ্গে 14টি সম্ভাব্য টার্গেট এরিয়াকে স্ক্যান করে, কিন্তু টাইটানিক সমুদ্রের কোন কোণে লুকিয়ে বসে আছে তা কেউই জানে না। তাই তো জ্যাক গ্রিমের 3বার প্রচেষ্টার পরেও মিশন ব্যর্থ হয়। যদিও পরবর্তীতে জানা যায় যে গ্রিমের সোনার টাইটানিকের ধ্বংসাবশেষে মাত্র 1.5 মাইল দূরে ছিল, কিন্তু এই বিষয়টি জানা যায় টাইটানিক খোঁজার পর। যদিও গ্রিম 3বার চেষ্টা করার পর হাল ছেড়ে দেয়, কিন্তু একজন ব্যক্তি রয়েছে যে হতাশ হওয়ার পরেও হাল ছাড়তে ইচ্ছুক নয়, রবার্ট ব্লাড। যদিও গ্রিমের মতো তার অত অর্থের ভান্ডার নেই, কিন্তু তার রয়েছে একটা অ্যাডভান্টেজ, আর তা হলো আমেরিকা নেভির সঙ্গে কানেকশন। ব্লাড ইউএস নেভির কাছে একটি প্রস্তাব রাখে। তাদের জানায় সে একটি ডিপ সি সাবমেরিন বানাতে চায়, যেটাকে দেখতে অনেকটা ভিকেলের মতো, আর এর সাহায্যে সে টাইটানিককে খুঁজবে। যদিও নেভির টাইটানিকের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ব্লাডের এই নতুন সাবমেরিনের আইডিয়াটিকে তারা পছন্দ করে। নেভিরা ব্লাডের প্রস্তাবটিকে গ্রহণ করে একটি শর্তের উপর। আসলে সোভিয়েত ইউনিয়নের দুটো নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন ইউএসএস স্করপিয়ন আর ইউএসএস থেজার 1960 সালের দিকে সমুদ্রে ডুবে যায়। নেভিদের প্রয়োজন এই দুটো সাবমেরিনকে খুঁজে বের করা, কিন্তু এখানে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। সোভিয়েত ইউনিয়নের অজান্তেই এই মিশনটিকে সম্পূর্ণ করতে হবে। মানে ব্লাড টাইটানিককে খুঁজতে বেরোলেও তার মেন মিশন হবে সাবমেরিনটিকে গোপনে খুঁজে বের করা। বাকি যে সময়টি আর রিসোর্স পাবে তা সাবমেরিন খোঁজার কাজে লাগাতে পারবে। ব্লাড এই শর্তটিকে অ্যাকসেপ্ট করে আর একটি নতুন ডিপ সি টুল ডেভেলপ করা শুরু করে, যার নাম আর্গো। আর্গো এমন একটি ডিপ সি ভেহিকেল যেকে সমুদ্রের উপরে একটি বোট দ্বারা কন্ট্রোল করা হয়, আর সোনার স্ক্যানের সাহায্যে নিচের ডেটাকে লাইভ কন্ট্রোল রুমে ট্রান্সমিট করা হয়, আর এই ডেটাকে ইমিডিয়েটলি দেখা আর অ্যানালাইজ করা যায়। 1985 সালে রবার্ট ব্লাড তার সিক্রেট মিশনটিকে চালু করে। ব্লাড ছিল খুবই লাকি, সে অল্প কিছুদিন সার্চ করার পরেই সোভিয়েতের সাবমেরিনটিকে খুঁজে পায়, আর সে এখান থেকে একটি জিনিস লক্ষ্য করে। যখন সাবমেরিনটি এক্সপ্লোড হয়, তার ছোট ছোট টুকরো সমুদ্রের চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আর এই টুকরোগুলো অনেক দূরত্ব পর্যন্তই ছড়িয়ে পড়ে, যাদের ফলো করতে করতে ব্লাড সাবমেরিনটিকে খুঁজে পায়। কিন্তু যদি সে ডাইরেক্টলি সাবমেরিনটিকে খোঁজা চালু করতো তাহলে অনেক সময় লেগে যেত। ব্লাড এখান থেকে একটা দারুণ আইডিয়া পায়। টাইটানিক সমুদ্রের তলদেশে যাওয়ার পূর্বে তার ছোট ছোট টুকরোগুলো খুলে যেতে থাকে, আর এগুলো টাইটানিকের সাথেই নিচে পড়ে। যেই পার্টগুলো সব থেকে ভারী আর বড় সেগুলো টাইটানিকের আশেপাশেই পড়তে থাকবে, কিন্তু খুব ছোট পার্টগুলো অনেক দূরে গিয়ে পড়বে। এই কারণে সে টাইটানিকের ধ্বংসাবশেষ খোঁজার পূর্বে তার ছোট ছোট পার্টগুলোকে খোঁজার সিদ্ধান্ত নেয়। ব্লাড শুনেছিল যেদিন টাইটানিক ডুবে ওই রাতে সাউথের অভিমুখে স্রোত ছিল, এর অর্থ ভাঙা টুকরোগুলো স্রোতের সঙ্গে সাউথের দিকে ছড়িয়ে পড়ে। আগস্ট 1925 সালে নেভির কাজ সমাপ্ত করে ব্লাড সাউথের ডিরেকশনের দিকে স্ক্যান করা চালু করে। সে ক্রিস ক্রস ভাবে স্ক্যান করতে থাকে। প্রায় 9 দিন পর্যন্ত অনেক সার্চ করার পরেও তার চোখে কিছু পড়েনি। 1985 সালের দিকে টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে যায়। তারা ক্যামেরার সাহায্যে সমুদ্রের তলদেশে লাইভ ফিড দেখতে পেত, ছোট ছোট ডিটেলকে তারা সহজেই বুঝতে সক্ষম। কিন্তু 1 সেপ্টেম্বর সকালে তারা কিছু আজব জিনিস দেখতে পায়। সমতল ওশেন ফ্লোরে তারা ছোট ছোট কিছু টুকরো দেখতে পায়। যতই তারা এগুলিকে ফলো করা শুরু করে ততই পিকচার ক্লিয়ার হতে থাকে। ধীরে ধীরে এই টুকরোগুলো বড় হতে থাকে, আর ফাইনালি তারা জাহাজের বয়লারকে দেখতে পায়। এরপর আরও কিছুটা সার্চ করার পর তারা টাইটানিকের বাউ সেকশনকে স্টার্ন সেকশন থেকে 2000 কিলোমিটার দূরে দেখতে পায়। বাকি ক্রুরাও ব্লাডের সঙ্গে মনিটরের সামনে দাঁড়িয়ে পড়ে, আর তারা আনন্দে লাফাতে শুরু করে। প্রায় 73 বছর তারা খোঁজার পর ফাইনালি টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে এসে পৌঁছায়। বেশ কিছু সময় ধরে সেলিব্রেশন করার পর কয়েক মিনিট তারা নীরবতা পালন করে, কারণ এই সেই অভিশপ্ত জাহাজ যার সঙ্গে 1500 জন ব্যক্তির জীবনকে সমুদ্রের কালো অন্ধকারে টেনে নিয়ে